আজ আজ আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন কোনো কোডিং না জেনে, সেটার সেকেন্ড পার্ট। অর্থাৎ আজকে আমরা মূল পার্টে চলে আসছি। আজকে আপনাদেরকে লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়, অর্থাৎ একটা ডোমেইন এবং হোস্টিং কিনে সেটাকে লিঙ্ক করে কিভাবে সি প্যানেলে সেটআপ দিতে হয় এবং সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসে কিভাবে আসতে হয়, এগুলো আমি আপনাদেরকে আজকে ধাপে ধাপে দেখাবো। তা চলুন আগে ডোমেইনটা কিভাবে কিনছি সেটা একটু দেখাই। এটা হচ্ছে আমার নেমচিপ থেকে ডোমেইন কেনা। আজ আমি আপনাদেরকে আমার নিজের যে ডোমেইন নেমটা আছে skabdurrahman.com, এটা কাজ দেখাবো। তো এটার কাজ দেখাতে গেলে আগে বলে রাখি যে আপনি বাংলাদেশের যে হোস্টিং প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আপাতত কিনবেন। যদি আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড না থাকে তো সেক্ষেত্রে তারাও আপনাকে এরকম একটা কন্ট্রোল প্যানেল দিবে। যে কন্ট্রোল প্যানেল মানে হচ্ছে তাদের যে ওয়েবসাইট, ধরেন hostpair.com। তো hostpair.com যখন আপনাকে একটা ডোমেইনের কন্ট্রোল প্যানেল দিবে, তখন এই ওয়েবসাইটে ঢুকে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করে এখানে আপনার ডোমেইনটা কেনার সময় তাদেরকে যে মেইল অ্যাড্রেস আপনি দিয়েছিলেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন, আর তাদের কাছ থেকে একটা পাসওয়ার্ড নিয়ে নেবেন। তারা অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা টোটাল মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে খুলে দিয়েছে, তাদের কাছ থেকে নিয়ে আপনি পরে এর ভিতরে ইন করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ঠিক এর মধ্যে প্রবেশ করলে যে অ্যাডমিন প্যানেলটা আপনি পাবেন, যেটা আমি নেমচিপে, এই যে দেখেন নেমচিপে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি আমার ড্যাশবোর্ডে ইন করছি। আর এটা হচ্ছে আমার skabdurrahman.com। এখন এই ডোমেইনটা আপনি কিভাবে আপনার হোস্টিং যে কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে একটা হোস্টিং কন্ট্রোল প্যানেলও দিবে, যেমন সি প্যানেল। হোস্টিং কন্ট্রোল প্যানেলটা সাধারণত সি প্যানেল হয়। যেমন আমার হোস্টিং কন্ট্রোল প্যানেল কেমন হতে পারে, ধরেন skabdurrahman.com/সি প্যানেল, অথবা আপনার আরো কিছু পোর্ট আছে যেটার আইডি আছে, সেই আইডি দিলেও চলে আসবে। এরকম দিলে আমার সি প্যানেলটা সরাসরি চলে আসবে। এই দেখেন, এই যে সি প্যানেলটা চলে আসছে। এখন তো সি প্যানেলটা কিভাবে আসবে, আপনি যে আপনাকে যে কন্ট্রোল প্যানেলটা দেওয়া হয়েছে এখানে এরকম আপনি ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করবেন, অর্থাৎ ওপেন করে এখানে দেখবেন আপনি ম্যানেজে ক্লিক করবেন। অর্থাৎ আপনার ডোমেইনটাকে হোস্টিং কন্ট্রোল প্যানেলের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর পরে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন, এখানে লেখা ছিল, যখন আপনার শুরুর দিকে থাকে সেটা লেখা থাকে আছে নেমচিপ বেসিক ডিএনএস। ওটা ওরকম হয়তো থাকতে পারে যে আপনার হোস্টপেয়ার বেসিক ডিএনএস। এই বেসিক ডিএনএস থেকে এখানে ক্লিক করে আপনি আপনার হোস্টপেয়ার কিংবা ইকরা ওয়েব হোস্টিং ডিএনএস এ ক্লিক করবেন। ক্লিক করে ওকে দিবেন। এখানে ওকে আসার অপশন আসবে। ব্যাস, আপনার কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার পরে আপনার ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। যাক, এটার কাজ আমরা শেষ। এখন আমরা সি প্যানেলে ইন করলাম। অর্থাৎ সি প্যানেলে ইন করার অপশন তো আমি আপনাদের দেখাই দিলাম যে সি প্যানেলে কিভাবে ইন করতে হয়। তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে ইন করছি। এখানে অনেক ধরনের অপশন আছে, দেখেন প্রেফারেন্স মেইলের বিভিন্ন অপশন আছে। যেমন এখান থেকে আপনি একটা বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমার নাম skabdurrahman.com, তাহলে আমি info@skabdurrahman.com নামে একটা মেইল খুলতে পারি। এখানে আছে মেইলের অপশন, এখানে আছে এসইও। বিভিন্ন এসইও করার জন্য, সাইটটাকে এসইও করার জন্য বিভিন্ন টুলস, ফাইলস। এখানে ফাইলসের ব্যাকআপ, আপনি আপনার সাইটের ব্যাকআপ নিতে পারবেন। তারপর ফাইল ম্যানেজার আছে, আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। সিকিউরিটি, ডোমেইন, সাবডোমেইন, অর্থাৎ skabdurrahman.com। আপনি যদি কোনো সাবডোমেইন ক্রিয়েট করতে চান, ধরেন আমি একটা ব্লগ পেজ করব, তাহলে আমি সরাসরি skabdurrahman.com এর ভিতর কোনো ব্লগ পেজ না দিয়ে
অর্থাৎ ব্লগ অপশন না রেখে আমি blog.skabdurrahman.com এরকম করতে পারি, সেটা হচ্ছে সাবডোমেইন। আর অ্যাড অন ডোমেইনসটা হচ্ছে যে আপনি যখন কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে সি প্যানেল নেবেন তখন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমি এই সি প্যানেলে কি আমি আরও এক্সট্রা কোনো ডোমেইন কিনে কোনো একটা ওয়েবসাইট চালাতে পারবো কিনা। যেমন আমার এখানে 3টা ওয়েবসাইট চালানো যায়। আমার অর্থাৎ অ্যাড-অনস হচ্ছে ধরেন আমার মূল ডোমেইন নেমটা হচ্ছে webdesignerbd.com, ওর সাথে আমি skabdurrahman.com অ্যাড করব। তো এখানে ক্লিক করবেন, এখানে দেখেন একটা আপনার সতর্কবার্তা দিচ্ছে, ইউর অ্যাকাউন্ট কারেন্টলি ইউজেস 2 out of 2 অ্যাভেলেবল অ্যাড-অন ডোমেইনস। অর্থাৎ আমি যে হোস্টিং প্যানেলটা কিনছি সেটাতে উল্লেখ করা আছে যে মূল ডোমেইনের সাথে 2টা ডোমেইন অ্যাড করা যাবে। তো আমার মূল ডোমেইনটা হচ্ছে, এখানে আমার মূল ডোমেইনটা শো করবে না, অ্যাড অন ডোমেইনটা শো করবে। আমার এখানে অলরেডি 2টো ডোমেইন অ্যাড করা হয়ে গেছে, hotoseller.com, skabdurrahman.com। আর মূল ডোমেইন যেটা সেটা হচ্ছে webdesignerbd.com। সো মূল ডোমেইনের সাথে আপনি আরও 2টো ডোমেইন অ্যাড করতে পারবেন। অর্থাৎ আমি এই ডোমেইনটা অ্যাড করতে গেলে আমার এখানে একটা অপশন আসবে, যেহেতু আমার অলরেডি পূর্ণ করা হয়ে গেছে সেহেতু এটা দেখাচ্ছে না, পরে আপনাদেরকে অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আচ্ছা, আমরা এখন হোম পেজে যাই। অর্থাৎ আলাদা আলাদা আপনি ওয়েবসাইট পাবলিশ করতে পারবেন, মূল কথা হচ্ছে এটা। যেমন আমার মূল ডোমেইন হচ্ছে webdesignerbd.com, ধরেন এটা ওপেন হবে। আবার আমি যখন এসকে আব্দুর রহমান নামে একটা সাইট ডিজাইন করব তখনও আমার এটা ওপেন হবে, কিন্তু এখন এই মুহূর্তে কিছু নাই। এই দেখেন কিছু নাই, কিছু আছে কিছু নাই। এই আমার মূল সাইটটা ওপেন হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে তো অনেক ধরনের অপশন আছে, আপনার কোনটাতে মূলত কাজ করতে হবে। এত অপশনগুলো দেখে হতাশ হওয়ার কিছু নাই। আর আমি আপনাদেরকে এখন ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিতে হয় ম্যানুয়ালি সেটা দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমি ম্যানুয়ালি দেখাবো, মানে ধাপে ধাপে দেখাবো। একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনার ম্যানুয়ালি কিভাবে সেটআপ দিতে হয় এটা যদি আপনি শেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, যে কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়, এটাই আপনার জন্য উপকার হবে। তো এখানে আপনার কাজ হবে শুধুমাত্র ফাইল নিয়ে কাজ। আর যে অপশনগুলো আছে এগুলোর প্রয়োজন না। আরেকটা আছে ডেটাবেস। এই ডেটাবেস আর ফাইল, এই 2টা অপশন আপনার ম্যাক্সিমাম টাইম লাগবে। আর অন্য যে অপশনগুলো আছে ওগুলা আপাতত লাগছে না, যদি লাগে পরে আমি আপনাদেরকে দেখাই দিব। তো চলুন আমরা ফাইলে যাই। প্রথমে হচ্ছে ফাইলের মধ্যে কোনটা নিয়ে কাজ করব, ফাইল ম্যানেজার। মনে রাখবেন ফাইল ম্যানেজার। এখানে অনেকগুলো অপশন আছে, হোম ডিরেক্টরি, ওয়েব রুট, পাবলিক এফটিপি রুট। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আর হচ্ছে ডকুমেন্ট রুট। আপনি কোনটা সিলেক্ট করে মূল জায়গায় যেতে চাচ্ছেন সেটা হচ্ছে, আপনি যদি হোম ডিরেক্টরিতে যান তাহলে এখানে দেখেন, এখানে আমার মূল ডোমেনটা হচ্ছে webdesignerbd.com এর নামে ডোমেনটা কিনছিলাম। তার এগেনস্টে আমি আরও 2টো অ্যাড করতে পারছি, হোটোসেলার আর হচ্ছে এসকে আব্দুর রহমান। আর বাকিগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সাবডোমেন আপনি 10টা 20টা 30টাও করতে পারেন, এটা আপনার হোস্টিং প্রোভাইডারের উপর নির্ভর করবে যে তারা কতগুলো দিবে। কিন্তু মূলত তারা ইন্ডিকেট করে দেয় যে আপনার ডোমেন কয়টা অ্যাড করতে পারবেন, 1টা 2টা 3টা 5টা, আনলিমিটেড হতে পারে। যাই হোক, আমরা ডকুমেন্ট রুট সিলেক্ট করে আর একটা কথা, শো হিডেন ফাইলস, এটা যদি টিকচিহ্ন দিয়ে না থাকে এটা আপনি টিকচিহ্ন দিয়ে নেবেন, আর এটার প্রয়োজন নাই দিয়ে, যাতে আপনার কোনো ফাইল হাইড না থাকে। এবার এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ডোমেইন নিয়ে কাজ করবেন, skabdurrahman.com। অলরেডি আমার এটা করা আছে, আমি এখন আমার নামে নতুন যে ডোমেইনটা কিনছি এটার সেটআপ দিব, সেটআপ দিয়ে আমি ডিজাইন করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো, মানে আমার নিজের ওয়েবসাইটটাই আমি করে ধাপে ধাপে দেখাবো। তো skabdurrahman.com ওকে হলো। এবার গোতে ক্লিক করি। দেখেন এখানে সিজিআই বিন আর একটা ফাইল আছে, 2টা ফাইল আছে।
তো আমি যখন আমার এইটা skabdurrahman.com লিখে সার্চ দিলাম, তখন কিন্তু এই দুইটা ফাইলই শো করতেছে, আর কোনো ফাইল নাই, কারণ আর কোনো ফাইলের মধ্যে নাই। তো এটাকে কি আমি ওয়েবসাইট বলতে পারি? এটাকে আমি পূর্ণাঙ্গ ওয়েবসাইট বলতে পারি না, কারণ এখানে কোনো ফাইল নাই, কোনো কন্টেন্ট নাই, কোনো ভিডিও নাই, কোনো ইমেজ নাই। সো আমরা সেই পূর্ণাঙ্গ ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেটাই ধাপে ধাপে দেখব। তো আমরা এই ফাইলটা ডিলিট করে দিই, জাস্ট আমরা একটা ফাইল রাখি। আমরা এটাও ডিলিট করে দিতে পারি, এটাও না রাখলেও হয়। তারপর রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন চলে গেছে, দেখছেন একটা ফাইল আছে। যাই হোক, ওটা থাক, ওটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এখন আমাদের মূল কাজ হচ্ছে, তো আমরা যেটা দেখলাম যে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ডকুমেন্ট রুট ফরে ক্লিক করবেন। ডকুমেন্ট রুট ফর ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ডোমেইনটা নিয়ে কাজ করবেন সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে শো হিডেন ফাইলস টিক চিহ্ন দিয়ে গোতে ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি আপনার এখানে চলে আসবে, অর্থাৎ পাবলিক HTML। দেখেন আমরা মূলত কাজ করব পাবলিক HTML ফোল্ডারে, পাবলিক HTML/skabdurrahman.com সরাসরি এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজটা কি? এখন কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যেতে হবে wordpress.org। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শুরু করব, সেহেতু আমাদের wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের যে CMS, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে একটা প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার যে সফটওয়্যার PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, সেটা যে আপডেট যে সফটওয়্যার, আর wordpress.org-তে সবসময় লাস্ট যে ভার্সনটা বের হয় সেটাই আপনার ওয়েবসাইটের ফোকাসে থাকে। তো আমরা এটা ডাউনলোড করব। তো এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখেন কি হয়, এই অপশনটা আসবে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.7, অর্থাৎ এখন 4.7 ভার্সন চলছে। তো এবার এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এই যে সেভ ফাইল ওকে দিলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এখন আর ডাউনলোড করতেছি না, অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি। যেহেতু এটা 8.3 মেগাবাইট, আমি আর অযথা লস দিব কেন। তো চলুন আমি যেখানে ডাউনলোড করছিলাম সেখানে যাই। আচ্ছা, এখানে ডাউনলোড করার পর আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার নিয়ম কি? অর্থাৎ এটা যে ডাউনলোড হয়েছে, এটা তো একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এবং এই জিপ ফাইলের মধ্যে আরও একটা ফাইল আছে যেটা এক্সট্রাক্ট করলে আপনার বের হবে। তো ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে এক্সট্রাক্ট অল আছে, এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করলেই আপনার এখান থেকে এই ফাইলটা বের হয়ে ভিতর থেকে আর একটা ফাইল বের হবে। যেটা বের হবে সেটা হচ্ছে এইটা, দেখেন 4.7 এইটা, অর্থাৎ এক্সট্রাক্ট ফাইল থেকে এখন নর্মাল ফাইলে রূপান্তর হলো। এবার নর্মাল ফাইলের মধ্যে গেলে দেখেন আরও একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যাবেন। গেলে এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা যা দিয়ে তৈরি করা টোটাল আপনার ফোল্ডারগুলো চলে আসবে। এত ফোল্ডার দেখে ভয় পাওয়ার কিছু নাই। এর মধ্যে আমাদের মূলত 3টা ফোল্ডার নিয়ে বেশি কাজ করতে হবে। সেটা হচ্ছে WP অ্যাডমিন, এটার ফাংশন জানতে হবে, WP কন্টেন্ট আর WP ইনক্লুডস। WP অ্যাডমিনটা মূলত ব্যাকএন্ডে কাজ করার জন্য, অর্থাৎ আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে আমরা যখন কোনো পোস্ট কিংবা লাইক কমেন্টস করি, এগুলো কিন্তু ফ্রন্ট এন্ড। কিন্তু যখন আমরা তার ভিতরে ঢুকে অনেক, যেমন সিকিউরিটি সেট করি, পাসওয়ার্ড সেট করি, তারপরে বিজনেস পেজ অ্যাকাউন্ট খোলার পরে তার ব্যাকে যে কাজগুলো করি, এগুলাই মূলত আপনার ব্যাক এন্ডের কাজ। তো এটা WP অ্যাডমিন দ্বারা করা হয়ে থাকে। আর WP কন্টেন্টটা হচ্ছে এর মধ্যে যত ধরনের ইমেজ বলেন, ভিডিও বলেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যাবতীয় যা আছে সেটা কন্টেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর ইনক্লুডসটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার সাইটে যে থাকে, ইমেজ থাকে, আরও ফন্ট থাকে, মানে নানাবিধ আপনার একটা সাইটের সমস্ত কিছু ইনক্লুডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো এটার আর বিস্তারিত জানার দরকার নেই। এখন এটার কি কাজ, তাহলে আমাদের কি হলো, আপনার প্রথমে বলি
জিপ ফাইল থেকে নর্মাল ফাইলে রূপান্তর করলাম এক্সট্রাক্ট করে, এই যে এক্সট্রাক্ট করে এই ফাইলটা আসলো। এই ফাইলের ভিতর প্রবেশ করে আরেকটা ফাইল পেলাম, আর ফাইলের মধ্যে প্রবেশ করে মূল ফোল্ডারগুলো পেলাম ওয়ার্ডপ্রেসে, এবং এই ফোল্ডারগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডান বাটন ক্লিক করবেন, যে কোনো একটা জায়গা এই ফোল্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডান বাটন ক্লিক করবেন, যে কোনো একটা জায়গা মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করবেন, করে সেন্ড টু কম্প্রেসড জিপ ফাইল করবেন। তো জিপ ফাইল করলে যে কোনো একটা নামে হবে, অর্থাৎ আপনি মাউস পয়েন্টার যেটার উপরে ধরবেন সেটার নামে জিপ ফাইল হবে। যেমন এখানে দেখেন আমার এইটা জিপ ফাইল, অর্থাৎ এই ফাইলগুলোকে আমি জিপ ফাইল আকারে রূপান্তর করছি। তো জিপ ফাইল করে এখানে সম্ভবত এইটার উপর মাউস ধরছিলাম, ডব্লিউপি ইনক্লুডস নামে জিপ ফাইল হয়েছিল। জাস্ট আমি ডব্লিউপি নামটা চেঞ্জ করে এই যে মাউস পয়েন্টার এখানে ক্লিক করলে চেঞ্জ করার অপশন আছে, তখন আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস আপডেট কিংবা আপনার ওই নামেও আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট নেমটা রিনেম করছি আমি, এটা করলেন। আচ্ছা, এটার কাজ শেষ। এবার কি করতে হবে, তাহলে এবার এটার কাজ শেষ। এখন করতে হবে এখানে আপনার এই যে পাবলিক HTML skabdurrahman.com, এখানে আপলোড নামে একটা অপশন আছে, এই আপলোডে ক্লিক করবেন। অর্থাৎ ওই ফাইলটা আমার এখানে আপলোড করে আনতে হবে। আচ্ছা, আপলোড করার আগে এখানে দেখেন মোড আছে, রিড, রাইট, এক্সিকিউট, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেন। টিক চিহ্ন দিলে কি হবে, পরবর্তীতে যদি আপনি আপলোড করা কোনো ফাইলের ভিতরে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে ওগুলো আপনি এডিট করতে পারবেন সহজে। আর না দেওয়া থাকলে এডিট করতে অনেক ঝামেলা হবে, এডিট করতেই দিবে না। পারমিশন, মূল কথা হচ্ছে পারমিশন, সহজ ব্যাপার। এখন ব্রাউজারে ক্লিক করে আমরা দেখি ওই ফাইলটা কোথায় ছিল। সম্ভবত ডাউনলোড অপশনে ছিল, এটার মধ্যে ছিল। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস আপডেট, এইটাকেই আমি আপলোড দিব। আপলোডটা হয়তো নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে 1 মিনিটের আগেই আপনার আপলোড হয়ে যাবে। তো আমার এখানে একটু নেট স্লো, এর জন্য একটু ধীরে ধীরে হচ্ছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে টিউটোরিয়ালগুলো শুধু কালেক্ট করে রাখলেই হবে না, সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন। আর লাইভ সার্ভারে কাজ করতে গেলে অবশ্যই আপনার একটা ডোমেইন এবং হোস্টিং কিনে রাখতে হবে আগে। তো যে আপনার যদি মাস্টার কার্ড না থাকে কোনো সমস্যা নেই, আপনি বাংলাদেশি বিভিন্ন প্রোভাইডার আছে, যেমন হোস্ট প্রোভাইডার আছে, তারপরে jinghosting.com আছে, তারপরে আপনার ikra.com আছে, hostmite.com আছে, এরা সবাই কম বেশি ভালো। এদের কারো কাছ থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনে নেবেন। তারপরে প্রসেসটা এটাই। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস আপডেট জিপ কমপ্লিট। এখন কি করবেন, এখন আপনি গো ব্যাক, এখানে ক্লিক করবেন। কাজ শেষ। এখন দেখেন এখানে একটা কাজ নেই, এটা আমি করে দিই। CGI বিন শুধু একটা ছিল, এখন ওর নিচে দেখেন ওয়ার্ডপ্রেস আপডেট.zip ফাইল, এটা চলে আসছে। অর্থাৎ এখানে যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে আনবেন তখন সমস্ত ফাইল একসাথে আনতে গেলে অবশ্যই আপনাকে জিপ করে আনতে হবে, জিপ করে ছাড়া সম্ভব না। তো এখন এটার উপর ডান বাটন ক্লিক করি। আরেকটা কথা, এখানে দেখেন এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে। এই এক্সট্রাক্টটা দেওয়া হয়েছে শুধুমাত্র যদি আপনি আপনার ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটের কোনো একটা ফাইল আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা ডাউনলোড করবেন, যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন, মনে করেন সিলেক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করবেন। ক্লিক করে তারপর হচ্ছে আপনি ওটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। সরি, আমি একটু ভুল বলছি। যদি কোনো ফাইল আপনার ডাউনলোড করতে চায় তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ওটা ডাউনলোড হবে, ওটা নিয়ে আপনি আপনার পিসি যেখানে সুবিধা সেখানে রেখে দিবেন। ওকে, তো এখন আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করবো। আমরা যেমন এক্সট্রাক্ট থেকে বের করে আনছি, এবার এটাকে আবার এক্সট্রাক্ট করবো, অর্থাৎ বের করে দিব। এক্সট্রাক্ট করার জন্য এই যে দেখেন এক্সট্রাক্ট যেভাবে আছে, এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে দিবেন। কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, এটা কমপ্লিট। তারপর একবার দেখে নেন।
একটু রিলোড করে নিই। এই দেখেন এক্সট্রাক্ট করার পর আমরা যে ফাইলগুলো টোটাল সিলেক্ট করে এক্সট্রাক্ট করছিলাম, এই ফাইলগুলোই, এই যে ফাইলগুলো, এটা বাদে এই ফাইলগুলোই দেখেন আপনার এখানে আছে। অর্থাৎ এক্সট্রাক্ট থেকে বের করে পুরো ফাইলটা এখানে আপনার শো করাইতে হবে। এই যে দেখেন এখানে আপনার ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস সবই আছে। এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে আপনি একটা নতুন ট্যাব খুলবেন। এবার আপনি চলে আসছে skabdurrahman.com লিখে ওকে দিবেন। দেখেন কোনো পরিবর্তন আসছে কিনা। আগে কিন্তু আসেনি। এর আগে যখন দেয়া হয়েছিল তখন শুধু এই ফাইলটা শো করছিল cgi-bin। এখন আমি ওয়ার্ডপ্রেসটা টোটাল এর মধ্যে প্রবেশ করানোর পর এখন দেখেন আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলতেছে, অর্থাৎ সেটআপ দিতে বলতেছে। তার মানে আমাদের যে কাজগুলো করছি সেগুলো সঠিক ছিল। এখন আমি ভাষা নির্বাচন করব। আমার ওয়েবসাইটে আমি কি ধরনের ভাষা ইউজ করতে চাই, আপনার যে ভাষা আপনি ইউজ করতে চান সে ভাষা এখানে দিতে পারবেন, বাংলা অথবা ইংলিশ। তো আমরা বাংলাতে যাব না, কারণ বাংলার অনেক ইংরেজি টার্ম আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, আমরা ইংলিশ দিয়ে শুরু করি। পরে আস্তে আস্তে আমরা যদি ভালো বুঝি তখন বাংলা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এখানে দেখেন এখানে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখানে কি বলছে যে আপনার এটা লেটস গোতে যাওয়ার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে। 1 নম্বর হচ্ছে কি ডেটাবেস নেম, 2 নম্বর হচ্ছে ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। অর্থাৎ এই 5টা আপনাকে কালেক্ট করতে হবে। এই 5টা অর্থাৎ একটা ডেটাবেস নেম থাকবে। ডেটাবেস নেমটা কেন থাকবে? আপনি যখন একটা ওয়েবসাইট করবেন সেই ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন আপনার একটা ডেটাবেসের মধ্যে থাকবে। এই জন্য ডেটাবেসের মধ্যে যদি থাকতে হয় অবশ্যই আপনার একটা ডেটাবেস নেম থাকতে হবে, যে নেমটা ওয়েবসাইটের সার্ভার চিনতে পারবে। আর হচ্ছে ডেটাবেস ইউজার নেমও থাকতে হবে, পাশাপাশি ডেটাবেস পাসওয়ার্ড। তো চলুন এটা কিভাবে কালেক্ট করা যায় আমরা একটু দেখে নিই। আমরা আবার সেই সিপ্যানেলের মেইন যে পেজ, সিপ্যানেল মেইন যে পেজ, সে পেজে যাই। পেজে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা মূলত ফাইল যে অপশনটা আর হলো ডেটাবেস, এই দুইটা অপশন নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে আছে মাই এসকিউএল ডেটাবেস, মাই এসকিউএল ডেটাবেস উইজার্ড, পিএইচপি অ্যাডমিন। তো আমাদের মূলত এখানে লাগবে হচ্ছে মাই এসকিউএল ডেটাবেস। পিএইচপি অ্যাডমিন লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। মনে রাখবেন শুধু আমরা এটা নিয়ে কাজ করব। অর্থাৎ লাইভ সার্ভারে কাজ করতে গেলে আপনাকে মাই এসকিউএল ডেটাবেস নিয়ে কাজ করতে হবে। আর পিএইচপি মাই অ্যাডমিন যেটা কাজ করে এটা হচ্ছে লোকাল সার্ভারে কাজ করে। অর্থাৎ আপনার ল্যাপটপ বা পিসিকে লোকাল সার্ভার তৈরি করে তখন এটা দিয়ে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড সব ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখন এটাতে ক্লিক করি। এখানে চলে আসতে দেখেন এখন আমরা একটা ডেটাবেস তৈরি করব। যেহেতু আমার আগে ডোমেইন এবং হোস্টিং ছিল, একটা ওয়েবসাইট করা ছিল, সেখানে আমার কিছু ডেটাবেস তৈরি করা আছে। আর একটা কথা সেটা হচ্ছে হোস্টিং প্রোভাইডার আপনাকে করে আপনি যে প্যাকেজটা নেবেন সেখানে উল্লেখ করা থাকবে যে আপনি কয়টা ডেটাবেস তৈরি করতে পারবেন। 2টা, 5টা, 10টা, সাধারণত 10-15টা ডেটাবেস আপনি ইজিলি তৈরি করতে পারবেন একটা সাইটের এগেনস্টে। কারণ একটা হোস্টিং সিপ্যানেলের এগেনস্টে, কারণ আপনার একটা হোস্টিং সিপ্যানেল থাকলে আপনি 2টা, 3টা, 4টা, 5টা সাইটও করতে পারেন। সেজন্য ডেটাবেস আপনার 5-10টা থাকলে কোনো সমস্যা নেই। এখন নিউ ডেটাবেস, এখানে আমি একটা নাম দিব, যেমন আমি নাম দিই এসকে আব্দুর রহমান। এসকে আব্দুর রহমান আমার সাইটের যে নাম সে নামে আমি দিলাম। ক্রিয়েট ডেটাবেস, এই হয়ে গেছে দেখেন অ্যাডেড দ্য ডেটাবেস এসকে আব্দুর রহমান। গো ব্যাক। ওকে, এখন দেখেন এখানে হয়ে গেছে অলরেডি ডেটাবেস তৈরি করা হয়ে গেছে।
এখন আমাদের আর একটা কি কাজ করতে হবে, আমাদের কি ছিল, এটা আমরা এখানে দিই। আচ্ছা, ডেটাবেস নেম হয়ে গেছে, এখন হচ্ছে ডেটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এই দেখেন এখানে একটু নিচে গেলে দেখবেন MySQL ইউজার, অ্যাড এ নিউ ইউজার। এই ডেটাবেস ইউজার নেম আপনি এসকে আব্দুর রহমান কিংবা যে কোনো একটা দিতেই পারেন। ধরেন আমি এসকে আব্দুরই দিলাম, এসকে আব্দুর। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কারণ আপনার ডেটাবেসকে সুরক্ষিত করার জন্য, হ্যাকারদের থেকে হ্যাক হওয়ার থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। ওই পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই একটা ইজি, আপনার মনে থাকে কিংবা সেরকম পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিই, স্ট্রং পাসওয়ার্ড। আর একটা কথা মনে রাখবেন যে আপনার পাসওয়ার্ড স্ট্রং করতে গেলে আপনার বড় হাতের একটা লেটার দিবেন, ছোট হাতের একটা লেটার দিবেন, সংখ্যা দিবেন, তারপরে আপনার যে বিরাম চিহ্ন আছে অর্থাৎ কমা, সেমিকোলন কিংবা @ বিস্ময়কর চিহ্ন, এসব দিয়ে যদি আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন তাহলে সেই পাসওয়ার্ডগুলো সাধারণত স্ট্রং হিসেবে কাউন্ট করা হয়। তো ক্রিয়েট, কাজ শেষ। এখন আপনাকে গো ব্যাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু তা আমাদের কি হলো তাহলে, আমাদের ডেটাবেস নেম আমরা পেয়ে গেলাম, ডেটাবেস ইউজার নেম আমরা পেয়ে গেছি। এসকে আব্দুর হচ্ছে ইউজার নেম, ডেটাবেস নেম হচ্ছে ডেটাবেস নেমটা হচ্ছে পুরোটাই, এই যে এটা পুরোটাই হচ্ছে ডেটাবেস নেম, আর এসকে আব্দুর হচ্ছে আপনার ডেটাবেস ইউজার নেম। তো এখন আমাদের ডেটাবেস পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডেটাবেস হোস্ট। এখন দেখেন এখনই আমাদের কাজ কমপ্লিট হয়নি, আমাদের আর একটু কাজ বাকি আছে। সেটা হলো দেখেন অ্যাড এ ইউজার টু এ ডেটাবেস, অর্থাৎ আমরা যে ইউজার নেমটা ক্রিয়েট করছি সেটা তো ডেটাবেসকে চিনাই দিতে হবে। এই যে ডেটাবেস নেম, এই যে ডেটাবেস নেম, এখানে দেখেন আগের ডেটাবেস নেমের এইগুলো আমি ইউজার নেমগুলো তৈরি করা আছে। তাহলে এই যে ডেটাবেস নেম, এই নেমের সাথে তোমার ইউজার নেমটা লিঙ্ক করাইতে হবে, মানে চিনাই দিতে হবে যে আমি তোমার ডেটাবেস নেম। তো এটা চিনানোর জন্য দেখেন একটু নিচে আছে অ্যাড এ ইউজার টু এ ডেটাবেস। এই যে দেখেন এটা কি ইউজার, তাহলে ইউজার দেওয়া হয়েছিল এটা, আর ডেটাবেস নেম দেখেন নেম এটা, আর অনেক এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা। এবার আমি অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা হচ্ছে এই পেজ। তার মানে আমরা সঠিকভাবে আগাচ্ছি। এখানে আপনি অল প্রিভিলেজ টিক দিবেন, দিলে সবগুলো অটো হয়ে যাবে, মানে একটা একটা, মানে বিষয়টা হচ্ছে একটা একটা না করে এভাবে আপনার সবগুলো দিতে হবে। দিয়ে আপনি মেক চেঞ্জেস এখানে ক্লিক করবেন, কয়েক সেকেন্ড সময় নেবে। এই দেখেন হয়ে গেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি গ্রান্টেড প্রিভিলেজ অন দ্য ডেটাবেস, অলরেডি কমপ্লিটেড। এবার আপনি গো ব্যাকে যান। এবার একটু খেয়াল করে দেখেন ডেটাবেস নেমের সাথে আপনার ইউজার নেম লিঙ্ক হয়ে গেছে, যেটা এখানেও আপনি পাবেন। এই যে এসকে আব্দুল ডেটাবেস নেম পেয়ে গেছি। তো আমাদের কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ বলা যায়। এখন আমরা কি করব, আমরা এখন লেটস গোতে ক্লিক করব। আর একটা কথা বলি যে এই কাজগুলো কমপ্লিট না করে যদি আপনি লেটস গোতে ক্লিক করেন তবুও এই পেজটা আসবে, কিন্তু এই পেজটা আসার পর এই যে অপশনগুলো চাচ্ছে এই অপশনগুলো তৈরি করে তারপরে এখানে আপনি কাজ করবেন, আদারওয়াইজ আপনার পরবর্তী ধাপ যাবে না, মানে আপনাকে ভুল দেখাবে। ডেটাবেস নেম, আমরা ডেটাবেস নেম কি দিয়েছিলাম এটা, আর ইউজার নেম আমরা ইউজার নেমটা কপি করে আনি, ইউজার নেম পাসওয়ার্ড
আমরা এখানে পাসওয়ার্ড দিব। আরেকটা কথা, ডেটাবেজ হোস্ট কি হবে? ডেটাবেজ হোস্টটা মূলত হচ্ছে লোকাল হোস্ট, অর্থাৎ ডেটাবেজ হোস্টটা হচ্ছে আপনার লোকাল হোস্ট হিসেবেই পরিচিত, মানে অর্থাৎ আপনার সিপ্যানেলের মধ্যে যে হোস্টটা থাকে সেটাকে আমরা লোকাল হোস্ট হিসেবে ধরে নিই। আর টেবিল প্রিফিক্স হচ্ছে আপনি যখন ডেটাবেসটা ক্রিয়েট করবেন তখন আপনার অটোমেটিকভাবে একটা টেবিল তৈরি হয়ে যাবে। টেবিল তৈরিটা সাধারণত যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি তাই ডব্লিউপি আর ডব্লিউপি আপনার থাকে, সো এটা আপনার চেঞ্জ করার দরকার নেই, এটাও চেঞ্জ করার দরকার নেই। এখানে শুধু আপনি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন, সাবমিট করলেই পরবর্তী যে পেজটা আসবে সেটাতে আমরা দেখাবো। তো আমরা এখন তো দেখেন আমি সাবমিট করার পর এখানে আমার চলে আসছে পরবর্তী যে পেজটা, রান দ্য ইনস্টল, অর্থাৎ আমাদের সমস্ত কাজই সঠিকভাবে হচ্ছে। এখন আমি এখানে ক্লিক করব। ইয়েস, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে সাইটটা করবেন অর্থাৎ সাইটের একটা টাইটেল থাকে, যেমন এই যে দেখেন আপনার এখানে দেখেন jinghosting.com শেয়ার্ড হোস্টিং। আপনি এখানে মূল সাইটে যান, এখানে দেখেন এই একটা টাইটেল জিং হোস্টিং ওয়েব। এখানে মাউস পয়েন্টার নিলে আপনার ওয়েব হোস্টিং অ্যান্ড ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিস ইন বাংলাদেশ এটা চলে আসছে। তো সাইটের এরকম একটা টাইটেল থাকবে, যে টাইটেলটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা কী টাইপের সাইট। তো আমি আমার প্রথমে নামটা দিয়েই করি, শেখ আব্দুর রহমান। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আমার ইউজার নেমটা হচ্ছে আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি ইউজার নেম দেবো। এখানে আমি একটা এত কঠিন পাসওয়ার্ড আমি হয়তো মনে না রাখতে পারবো, কিংবা আমাকে কপি করে কোথাও সেভ করে রাখতে হবে যদি এই পাসওয়ার্ড দেন। তো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার লেটার বড় হাতের ছোট হাতের সংখ্যা দিয়ে আপনি দিবেন। আর যদি মনে করেন যে না আমার পাসওয়ার্ডটা সহজ হয়ে যাচ্ছে, তো এখানে আপনাকে একটা বার্তা দিবে, সেটা আপনি জাস্ট ক্লিক করে ওকে দেবেন। আর এখানে আপনার মেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনি একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিবেন, যে মেইল অ্যাড্রেসটা আপনি সচরাচর ইউজ করেন, অথবা আপনার সিপ্যানেল এবং ডোমেইন নেম কেনার সময় যে মেইলটা আপনি দিয়েছেন সেই মেইলটাও আপনি এখানে দিতে পারেন। তার কারণ আপনি যদি কখনো এই ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনার এই ইউজার নেম বা পাসওয়ার্ড পুনরায় পাওয়ার জন্য কিংবা নতুন করে দেওয়ার জন্য আপনাকে এই মেইল অ্যাড্রেসটা এসে কাজে দিবে। এই মেইল অ্যাড্রেস ছাড়া আপনি কোনোভাবে পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন না। আরেকটা অপশন আছে, সেটা সিপ্যানেলে আরও অন্য অপশন, সেটা আমি অন্য একটা টিউটোরিয়ালসে দেখাবো। তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিব। তো এখানে আমি একটু হাইড করে রাখছি, যেহেতু আমার নিজস্ব এটা। তো আমি আমার ইউজার আইডি, তারপরে পাসওয়ার্ড, আর হচ্ছে তবে হ্যাঁ আমার পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ড দিতে গেলে যদি দেখায় যে উইক, তা উইক যেখানে দেওয়া থাকবে, যদি আপনি মনে করেন আপনি ওই পাসওয়ার্ডটাই দিতে চাচ্ছেন উইক হওয়া সত্ত্বেও, তাহলে আপনি ওটা টিক চিহ্ন দিবেন। উইক যেখানে লেখা আছে তার পাশে দেখবেন টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, তার নিচে একটা আছে ডিসক্লোজার, ওটাতে আপনি টিক চিহ্ন দিবেন না, না দিয়ে এবার সব কাজ শেষ হওয়ার পরে আপনি নিচে ওকে দিবেন, কিংবা যেটা থাকে আর কি ইনস্টল কিংবা সাবমিট যা থাকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার এই পেজটা ওপেন হবে। এখন দেখেন আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে, দেখেন পুরো কমপ্লিট ওয়ার্ডপ্রেস সেটআপ। এইটাই মূলত ওয়ার্ডপ্রেস। এখন আমি বলি ওয়ার্ডপ্রেসে সেটআপ দেওয়ার পর আপনার ফার্স্টলি কি কি অপশন থাকে। প্রথমে একটা ড্যাশবোর্ড থাকবে, এই ড্যাশবোর্ডের আন্ডারে আপনার হোম, আপডেটস, পোস্টের আন্ডারে আপনার অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস এটা থাকবে। মিডিয়া থাকবে, লাইব্রেরি, নিউ। মিডিয়া হচ্ছে আপনার মিডিয়াতে সাধারণত ইমেজ, ভিডিও এইগুলো আপলোড করার জন্য। আর পোস্ট মানে হচ্ছে আপনি যখন কোন একটা সাইটে আপনি বিভিন্ন পোস্ট দিতে পারেন, যেমন ধরেন আমি এটাতে যাই, techtunes.com.bd। তো এই যে আপনি সাইটটা দেখতেছেন, এই সাইটে এই যে এক একটা পোস্ট, এই দেখেন এখানে এই টেকটিউনসের চেইন হবে এখন নিয়মিত, এই একটা পোস্ট।
এই একটা পোস্টে আমি ক্লিক করি, দেখেন পোস্টটাতে ক্লিক করার পরে পোস্টের ডিটেল চলে আসছে। এই যে পোস্টগুলো দেওয়া হয় এটা মূলত এই এখান থেকে দেওয়া হয়, অ্যাড নিউ থেকে। এরপরে আছে কমেন্টস, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কমেন্টস দেওয়ার অপশন রাখেন, যেমন এখানে দেখেন এখানে কমেন্টস দেওয়ার অপশন থাকবে। কোথায় গেল? আচ্ছা, এখানে কমেন্টস দেওয়ার অপশন থাকবে যদি আপনি এটাতে আপনি সাইন ইন করেন। সাইন ইন করলেই আপনি এখানে কমেন্টস দেওয়ার অপশন পাবেন। তো এই ওয়েবসাইট একটু রেস্ট্রিক্ট করে রাখছে, যারা শুধুমাত্র রেজিস্টার্ড তারাই শুধুমাত্র কমেন্টস করতে পারবে। তো এখানে আপনার যারা রেজিস্টার্ড তারা কমেন্টস করতে পারবেন। আপনি এখানে যে কেউ কমেন্টস করতে পারবে উইদাউট রেজিস্ট্রেশন, সেটাও করতে পারেন। তো এই কমেন্টসগুলো আপনি এখানে ক্লিক করে সবগুলো দেখতে পারবেন। আর অ্যাপিয়ারেন্সে আছে, তবে এই আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সবচেয়ে প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, তবে অ্যাপিয়ারেন্স থেকে আসছে মূলত ডিজাইন বলেন, কাস্টমাইজ করেন, সব কিছু করা হয়। থিম, কাস্টমাইজ, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো। আপনার এখান থেকে মেনু বার কীভাবে ক্রিয়েট করতে হয়, হেডার কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে আপনার উইজেট কিভাবে অ্যাড করতে হয়। উইজেটটা হচ্ছে আপনার এই দেখেন উইজেটটা হচ্ছে, প্রথম পাতাতে আসি, আপনার এটাতে এই মুহূর্তে দেখাচ্ছে না। তো ডান পাশে অর্থাৎ আপনার কোনো একটা পেজের ডান পাশে কিংবা বাঁ পাশে যে বিভিন্ন অপশনগুলো থাকে ওগুলোকেই সাধারণত উইজেট হিসেবে কাউন্ট করা হয়। তারপর অনেক জায়গায় দেওয়া যায়, যাই হোক আমরা ওটা ধীরে ধীরে আরও বিস্তারিত জানাবো। প্লাগইনস আছে, ইউজার আছে। এই ইউজারটা মূলত আছে আপনার অ্যাকাউন্ট। আপনি এখান থেকে যে কাউকে আপনি আপনার ওয়েবসাইটে কাউকে লেখালেখি কিংবা তদারকি করার জন্য কিংবা দেখাশোনা করার জন্য তাকে আপনি অ্যাকাউন্ট করে দিতে পারবেন, এবং সেই অ্যাকাউন্টের আপনি পাওয়ার দিতে পারবেন। যেমন অ্যাডমিনার থাকবে, তারপরে এডিটর থাকবে, সাবস্ক্রাইবার থাকবে। যদি সাবস্ক্রাইবারদের শুধু রেজিস্ট্রেশন করতে পারবে, আর কিছু করতে পারবে না, রেজিস্ট্রেশন করে রাখবে, এবং কোনো ইনফরমেশন ওয়েবসাইটে থাকলে সেটা তার মেইলে চলে যাবে। তো এ হচ্ছে আপনার মোটামুটি পরিচিতি। আমরা এর পরবর্তী যে টিউটোরিয়ালটা বানাবো সেখানে এটার অ্যাডমিন এবং ড্যাশবোর্ড এবং প্রত্যেকটার আলাদা আলাদা কাজ দেখাবো, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা কাজ দেখালে আপনি তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস কী জিনিস। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো